হ্যালো এভরিওয়ান, আবারও আমি আজকে তোমাদের নিয়ে আসলাম রেওয়ামিলের একটি ক্লাসে। যে আজকের ক্লাসে খুব একটি ইম্পর্টেন্ট ক্লাস, যেখানে রেওয়ামিলের সকল প্রকার এন্ট্রি থাকবে, যেখানে সকল প্রকার ম্যাথের জিনিস থাকবে, যেখান থেকে ম্যাথ এর বাইরে ম্যাথ আসবে না, 100% গ্যারান্টি। এটা আমি লিখে দিলাম যে এর বাইরে একটা এন্ট্রিও তোমাদের যাবে না। তোমরা আজকের ক্লাসটা খুব ভালোভাবে দেখবে এবং খুব ভালোভাবে এটা নোট করে রাখবে, যাতে পরবর্তীতে তোমরা এটা দেখে যেতে পারো পরীক্ষার আগে। তো আজকের ক্লাসটা হবে রেওয়ামিল, যেখানে থেকে যে এন্ট্রি গুলো আছে, যে আমি বলেছিলাম যে কিছু রেয়ার এন্ট্রি আছে যেগুলো পরীক্ষায় আসার মতো, এবং পরীক্ষায় আসে আমরা পেস্ট লাগিয়ে ফেলি, যেটা ডেবিট পাশে যাবে না ক্রেডিট পাশে যাবে, এটা আয় না দায় না সম্পদ, এই সকল বিষয়ে কিছু একটা কনফিউশন থাকে না। এই কনফিউশন দূর করার জন্য আজকের এই ক্লাসে যত প্রকার এন্ট্রি আমি দেখাবো পরীক্ষায়, এর মধ্যে থেকে একটা আসবে, এর মধ্যে বাইরে যাবে না, একটা না সবগুলাই এর মধ্যে আসবে, এর বাইরে একটাও যাবে না, 100% গ্যারান্টি। তো তোমরা আজকের ক্লাসটা খুব ভালোভাবে দেখবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো, ক্রমিক নং বিবরণ ক্ষতির বিষয় ডেবিট ক্রেডিট, এটা হচ্ছে রেওয়ামিলের ছক। রেওয়ামিলের ছকটা এরকম হয়, উপরে থাকে প্রতিষ্ঠানের নাম, তারপরে থাকে সাল বা তারিখ, পরেই তুমি অঙ্ক শুরু করো। তো চলো দেখি। ভূমি, ভূমি একটি সম্পদ তাই ডেবিট। দালান কোঠাও একটি সম্পদ তাই ডেবিট। ইজারা সম্পদ একটি সম্পদ তাই ডেবিট। আসবাবপত্র সম্পদ ডেবিট। এগুলো কিন্তু স্থায়ী সম্পদ, যা বলছে এগুলো কিন্তু স্থায়ী সম্পদ। তো পরে চলো, যন্ত্রপাতি একটি স্থায়ী সম্পদ ডেবিট। বিনিয়োগ, বিনিয়োগ কিন্তু একটি দীর্ঘমেয়াদী সম্পদ, এটা ডেবিট। দানাদার হিসাব, দানাদার হিসাব একটি সম্পদ, চলতি সম্পদ, এটাও ডেবিট। প্রাপ্য নোট চলতি সম্পদ, এটাও ডেবিট। নগদ, এটাও চলতি সম্পদ, ডেবিট। সুনাম, ট্রেডমার্ক, প্যাটেন্ট, কপিরাইট, গ্রন্থসত্ত্ব, এই পাঁচটি বিষয় হচ্ছে, এগুলো হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। কি? অস্পর্শনীয় সম্পদ, যেগুলো ধরা যায় না, ছোঁয়া যায় না। সুনামও কিন্তু একটা অস্পর্শনীয় সম্পদের মধ্যে পড়ে, কিন্তু সুনাম একটি পাশাপাশি স্থায়ী সম্পদ। কি? সুনাম কিন্তু একটি স্থায়ী সম্পদ। তোমাদের আর্থিক বিবরণে স্থায়ী সম্পত্তির মধ্যে সুনামটা আসে, তোমরা ভালো মাথায় রাখো যে সুনাম কিন্তু একটি স্থায়ী সম্পদ। তারপরে এগুলো সম্পদ যেহেতু, তাই সবগুলো ডেবিট, ঠিক আছে। তারপরে প্রারম্ভিক মজুত পণ্য, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট। সমাপনী ব্যাংক জমা ডেবিট, সমাপনী ব্যাংক জমা ডেবিট। বিক্রয় ক্ষতি এনের, এটা একটা মাস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, যে স্টার দিয়ে রাখছি, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এটা এন্ট্রি খুব রেয়ার, এটা পরীক্ষায় আসার মধ্যে একটা, যেগুলো একটু কঠিন করলে তোমার এটা দিতে পারে, তোমরা এটা মাথায় রেখো। এটা হচ্ছে বিক্রয় ক্ষতি এনের সম্পদ, এটা আমি লিখে রাখছি সম্পদ, এটা ডেবিট। তারপর ক্রয় ক্ষতি এনের, এটাও একটা মাস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, এটা আমি স্টার দিয়ে রাখছি, তোমরাও পাশে এটা মাথায় রেখো। ক্রয় ক্ষতি এনের দায়, এটি একটি ক্রেডিট, দায়, তাই আমি এটা ডেবিট ক্রেডিটে রাখছি। তারপরে আসো, পাওনাদার, পাওনাদার কি? চলতি দায়, ক্রেডিট। তারপরে প্রদেয় নোট, চলতি দায়, ক্রেডিট। তারপরে ব্যাংক জমাতিরিক্তের ঋণ, ক্রেডিট। ব্যাংক জমাতিরিক্তের ঋণ, এটি কি? ব্যাংক ঋণ, দায় না, দায়। সমাপনী হাতে নগদ, সল সম্পদ, চলতি সম্পদ, ডেবিট। প্রাপ্য বিল, চলতি সম্পদ, ডেবিট। অগ্রিম ব্যয়সমূহ, ডেবিট। অগ্রিম ব্যয়সমূহ কি বুঝো? অগ্রিম ব্যয়সমূহ হচ্ছে যে কোনো কিছু ব্যয় তুমি সময় শেষ হওয়ার আগে বা পরে তুমি আরো অগ্রিম দিয়ে রাখছো। যেমন ধরো ভাড়া, তুমি 2 মাস ভাড়া বেশি দিয়ে রাখছো, তুমি 12 মাসে ভাড়া দাও, তুমি পরের বছরে ধরো ডিসেম্বরে তুমি ভাড়া পর্যন্ত ক্লিয়ার রাখছো, তারপরে তুমি জানুয়ারি ফেব্রুয়ারি আর 2টা মাস তুমি অগ্রিম দিয়ে রাখছো। এই যে অগ্রিম ব্যয়টা করছো, এটাকে বলে অগ্রিম ব্যয় সমূহ। এই অগ্রিম আর এই অগ্রিম ব্যয়টাকে বলে সম্পদ। এই অগ্রিম ব্যয়টা কি? সম্পদ, তাই এটা কি? ডেবিট। অগ্রিম ব্যয়টা কিন্তু চলতি সম্পদ, এটা স্বল্প মেয়াদী, এটা দীর্ঘমেয়াদী থাকে না। তুমি যে 2 মাস টাকা বেশি দিছো, তুমি কি সবসময় 2 মাস টাকা ফল পাবা? না। তুমি 2 মাস পার হয়ে যাওয়ার পর অটোমেটিক তোমার পরবর্তী থেকে মাস শুরু হয়ে যাবে। তো এটা কি? চলতি সম্পদ, এটা ডেবিট। তারপরে ক্রয়, ক্রয় সবসময় ডেবিট, ঠিক আছে। মজুরি, মজুরি মানে কি? ব্যয়, ব্যয় ডেবিট। বেতন, ব্যয় ডেবিট। বিজ্ঞাপন, বিজ্ঞাপন কি? একটি ডেবিট। বিলম্বিত বিজ্ঞাপন একটি অলিক সম্পদ। কি? অলিক সম্পদ, এটা কি? ডেবিট। বিলম্বিত বিজ্ঞাপনটা কি? ধরো তুমি একটি বিজ্ঞাপন তৈরি করছো, যেটা 20 বছর যাবত, যেটা তোমার, যদি তোমার আজকে 2026 সাল থেকে তুমি আরো 10 বছর এক্সট্রা 36 সাল পর্যন্ত মেয়াদি করে রাখছো, এটাকে বলে অলিক সম্পদ। এটাই হচ্ছে বিলম্বিত বিজ্ঞাপন বা বিলম্বিত সম্পদ বা অলিক সম্পদ, ডেবিট। আরটা হচ্ছে ভাড়া, ভাড়া কি? ব্যয়। কমিশন, ব্যয়। আরেকটা জিনিস কি, কমিশনের একটা নিয়ম আছে, এটা বলে রাখি, যে কোনো কিছুর আগে কমিশন বা বাট্টা এরকম কিছুর আগে যদি তোমাদের প্রদত্ত বা প্রাপ্ত কিছু দেওয়া না থাকে, কি বলছে ভালো করে শোনো, কমিশন বাট্টা এই দুটা জিনিসের আগে যদি তোমাদের প্রদত্ত বা প্রাপ্ত কিছু দেওয়া না থাকে, ধরো প্রদত্ত বা প্রাপ্ত কিছু দেওয়া না থাকে, তাহলে তোমরা সব সময় এর আগে প্রদত্ত ধরে ব্যয় ধরে নিবা। কি বলছি? যে কমিশন বা বাট্টা এর আগে যদি তোমাদের কোনো কিছু উল্লেখ করা না থাকে, প্রদত্ত বা প্রাপ্ত এরকম কিছু উল্লেখ করা না থাকে, সব সময় তোমরা প্রদত্ত ধরে নিবা। প্রদত্ত মানে কি? ব্যয় বুঝাইছে। প্রদত্ত মানে কি? ব্যয় বুঝাইছে। তাহলে কমিশন, কমিশন কি? একটি ব্যয়, সেজন্য ডেবিট। তারপরে আসো মেরামত, মেরামত কিন্তু একটি ব্যয়, এই জন্য রাখছি কি? ডেবিট।
তারপরে কি অফিস খরচ, অফিস খরচ, অফিস খরচ কি ব্যয়, ডেবিট। অবচয়, অবচয় কি একটা সম্পদের অপচয় বলে না, স্থায়ী সম্পদের অপচয়, এত স্থায়ী সম্পদের অপচয় এত, এই অপচয়টা কি ব্যয়, এই জন্য এটি কি ডেবিট। পরিবহন, পরিবহন কি ব্যয়, ডেবিট। এই যে বার্তা, যেটা কথা আমি বলে আসছি যে কমিশন বা বার্তা এর আগে কি প্রদত্ত বা প্রাপ্ত কিছু আছে, তাই জন্য এটা কি ধরে নেবো প্রদত্ত, প্রদত্ত দিলে কি হয় ব্যয়, তাই জন্য কি ডেবিট। তারপরে কি বিনিয়োগের প্রাপ্য সম্পদ, ডেবিট। বিনিয়োগের প্রাপ্য সম্পদ কি, কি চলতি সম্পদ, যেটা তুমি টাকাটা তুমি এখনো পাও নাই, এটা কি কি বলে চলতি সম্পদ। বিনিয়োগের প্রাপ্ত সুদ, যে টাকাটা তুমি পেয়ে গেছো, তুমি হাতে পাইছো, এটা কি আয়, তার মানে কি ক্রেডিট। ক্রয় ফেরত, ক্রয় যদি ডেবিট হয়, একটা কথা বলে রাখি, ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় ফেরত সবসময় ক্রেডিট। ক্রয়, ক্রয় যদি ডেবিট হয়, ক্রয় ফেরত সবসময় কি ক্রেডিট। বিক্রয়, বিক্রয় সবসময় ক্রেডিট, আর বিক্রয় যদি ক্রেডিট হয়, বিক্রয় ফেরত কি ডেবিট। তারপর প্রদত্ত ঋণ, ঋণ মানে কি দায়, এটা কি ক্রেডিট। উত্তোলন, উত্তোলন কি মালিকের সত্ত্ব, মালিক উত্তোলন করছি না, তাহলে এটা কি সম্পদ ব্যয়, তাহলে এটা কি ডেবিট। তারপরে মূলধন, মূলধন মানে কি মালিকানা সত্ত্ব, আমরা কি জানি যে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আমাকে সত্ত্ব কমলে ডেবিট হয়, তাহলে এটা কি মূলধন, মূলধন কি ক্রেডিট। কুড়িন সঞ্চিতি, কুড়িন সঞ্চিতি কি ক্রেডিট। আমরা কি বলে রাখছিলাম, যত প্রকার সঞ্চিতি আছে সকল প্রকার সঞ্চিতি ক্রেডিট, শুধু পাওনাদারের বাট্টা সঞ্চিতি, প্রাপ্য বাট্টা সঞ্চিতি, এই দুটা সঞ্চিতি শুধু ডেবিট হবে, আর যত প্রকার সঞ্চিতি সবগুলো কি ক্রেডিট হবে। এই যে দেখো করেন সঞ্চিতি এবং দেনাদারের বাট্টা সঞ্চিতি কি ক্রেডিট, দেখছো। তারপরে সাধারণ সঞ্চিতি, এটাও কি ক্রেডিট। তারপরে উপভাড়া, উপভাড়া কি বুঝো, উপভাড়া হচ্ছে, ধরো তুমি একটি বাসা ভাড়া নিচ্ছ 5,000 টাকা দিয়ে, বুঝো, একটা বাসা তুমি ভাড়া নিছো 5,000 টাকা দিয়ে, তুমি এই ভাড়ায় তুমি আরেকজনকে ভাড়া দিছো, তুমি ওইখানে 500 টাকা বেশি দিছো, ধরো 5,500 টাকা দিছো তুমি, আমি একজনের কাছ থেকে ভাড়া নিছি, আমি এই ভাড়াটা আরেকজনকে দিয়ে দিছি, আমি না থেকে আরেকজনকে থাকতে দিয়েছি, তাদের ভাড়া রাখছি 5,500 টাকা করে। তুমি 5,000 টাকা ভাড়া দিতেছো ঠিকই তাদেরকে, কিন্তু তুমি 500 টাকা আরো বেশি পাচ্ছ না, 500 টাকা কি তোমার আয় হচ্ছে না, এই আয়টাকে বলে উপভাড়া, এটাই আয়, তাই ক্রেডিট। তারপরে ব্যাংক জমা সুদ, আয় ক্রেডিট। বিমা সালামি, বিমা সালামি কি ব্যয়, ডেবিট। অগ্রিম বিমা সালামি ডেবিট, অগ্রিম বিমা সালামি কি ডেবিট। সম্পদ, অগ্রিম বিমা সালামি সম্পদ, ডেবিট। ব্যাংক চার্জ ব্যয়, সম্পদ ব্যয়, ডেবিট। গ্যাস ও পানি সম্পদ, ব্যয়, ডেবিট। কর অভিকর ব্যয়, ডেবিট। পরে নগদ তহবিল সম্পদ, ডেবিট। কল্যাণ তহবিল ডেবিট, কল্যাণ তহবিল ডেবিট, কল্যাণ তহবিল ডেবিট। না না না, একটা মিস্টেক হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, সরি সরি, এটা একটা ভুল হয়েছে, যে এখানে হবে ক্রেডিট হবে। কি বলছিলাম, শোনো কথাটা শোনো, কেন ক্রেডিট হলো কথাটা শোনো, এটাও কি তহবিল, এটাও তহবিল, এটাও তহবিল। কেন তহবিল হলো, ক্রেডিট হলো, আমি বলি যত প্রকার তহবিল আছে সকল প্রকার তহবিল ক্রেডিট সাইডে যাবে। কি বলি, যত প্রকার তহবিল আছে সকল প্রকার তহবিল ক্রেডিট সাইডে যাবে, শুধু এই নগদ তহবিল বাদে, এই নগদ তহবিল বাদে যত প্রকার তহবিল আছে সকল প্রকার তহবিল ক্রেডিট সাইডে যাবে, কারণ নগদ তহবিল কি সম্পদ, আর বাকিগুলো কি সম্পদ। ভবিষ্যৎ কল্যাণ তহবিল কি সম্পদ, ভবিষ্যৎ তহবিল কি সম্পদ, এটা পরবর্তী পরবর্তী কাজের জন্য তুমি রেখে দিচ্ছ, এটা একটা মূলধনের কাজ করতেছে, এই জন্য কি ক্রেডিট সাইডে যাবে। পরে ব্যবসায়িক খরচ কি ব্যয়, ডেবিট। গবেষণা ব্যয়, অলিক সম্পদ। ব্যবসায় স্থানান্তর ব্যয়, অলিক সম্পদ। এই যে জিনিসগুলো ভালো করে মাথায় রেখো, গবেষণা ব্যয়, ব্যবসায় স্থানান্তর ব্যয় কি অলিক সম্পদ, এগুলো তোমার পরীক্ষায় আসে। অলিক সম্পদ ও বিলম্বিত সম্পদ ও বিলম্বিত ব্যয়, ওই তুমি বিজ্ঞাপন দেখছিলা না এখানে, যেখানে বিলম্বিত দেখছে, বিলম্বিত বিজ্ঞাপন দেখছিলা না, এই তিনটা সেম, বিলম্বিত বিজ্ঞাপন, ব্যবসায়িক গবেষণা ব্যয়, আর ব্যবসা স্থানান্তর ব্যয়, এগুলো কি বিলম্বিত সম্পদ। তোমাদের সৃজনশীলের কর্পোরেশন জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস, যে কোনগুলা বিলম্বিত সম্পদ, এই তিনটা আমি বলে রাখলাম, এই তিনটার বাইরে কোনো সম্পদ পরীক্ষায় আসে না, যে কি গবেষণা ব্যয়, ব্যবসা স্থানান্তর ব্যয় এবং এই বিলম্বিত সম্পদ, এই তিনটা বাইরে তোমাদের 9-10 এর পরীক্ষায় আর একটাও আসবে না, এটা আমি বলে দিলাম। তারপরে আসো শুল্ক, শুল্ক কি ব্যয়, ডেবিট। শিক্ষানবিশ সালামি কি, শিক্ষানবিশ সালামি আয়। একটা জিনিস খেয়াল রেখো, শিক্ষানবিশ সালামি কিন্তু আয়, কিন্তু শিক্ষানবিশ ভাতা কিন্তু আবার ব্যয়। কি বলছি, শিক্ষানবিশ সালামি আয়, শিক্ষানবিশ ভাতা কি ব্যয়। শিক্ষানবিশ সালামি আয় হয় তাহলে কি ক্রেডিট, শিক্ষানবিশ ভাতা যদি ব্যয় হয়, আবার দেখো যে শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামি আয় সেজন্য কি ক্রেডিট, শিক্ষানবিশ ভাতা ব্যয় সেজন্য কি ডেবিট। পরে জাহাজ ভাড়া ব্যয়, ডেবিট। জাহাজ ভাড়া কি ব্যয়, ডেবিট। তারপর আসো লভ্যাংশ প্রাপ্তি, ডেবিট, ক্রেডিট। লভ্যাংশ প্রাপ্তি কি আয় না, সেজন্য ক্রেডিট। প্রাপ্ত ভাড়া, প্রাপ্ত ভাড়া কি আয়, সেজন্য ক্রেডিট। প্রাপ্ত বাট্টা, এই যে এখন দেখো বাট্টা উল্লেখ করে দিছে, দেখছো বাট্টা উল্লেখ করে দিছে, তার মানে কি এটা আয়, এজন্য ক্রেডিট। প্রশিক্ষণ ভাতা কি ব্যয়, সেজন্য ডেবিট। এই যে 69টি, এই যে 69টি আমি এন্ট্রি দিয়েছি, এর বাইরে তোমাদের পরীক্ষায় কোনো প্রকার এন্ট্রি আসবে না, আসবে না, আসবেই না।
কি বলছি বুঝতে পারছো? এর বাইরে তোমাদের পরীক্ষায় আসবে না। আর যেগুলো আসবে, যেগুলো র মিলে যাবে না, তাদেরও আমি একটা লিস্ট করে রেখেছি যে এইগুলা এমসি ডাকের মধ্যে থাকলে এগুলো তোমাদের র মিলে যাবে না, ওইগুলো আমি লিস্ট করে রাখছি। দেখো এই যে দেখো, যে দফা বা এন্ট্রি গুলো র মিলে যায় না সেটি কি কি? প্রারম্ভিক হাতে নগদ বা নগদ উদ্ধৃত। প্রারম্ভিক হাতে নগদ কি আর নগদ উদ্ধৃত, এগুলা তোমাদের র মিলে যায় না। প্রারম্ভিক হাতে নগদ এভাবে থাকতে পারে বা নগদ উদ্ধৃত থাকতে পারে, বা হাতে নগদ বলে, ধরো তুমি হাতে নগদ বলে দিচ্ছে, তারপরে ওকে ডেট দিয়ে দিবে যে 1/1/2020, তার মানে কি এটা বছরের শুরু না, এটা প্রারম্ভিক না, সেজন্য এটা কি, এটা আমার র মিলে যাবে না। এটা কি প্রারম্ভিক হয়, রেমে যাবে না। প্রারম্ভিক ব্যাংক জমা, এটাও যাবে না। প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, এটাও যাবে না। প্রারম্ভিক ব্যাংক জমাও কিন্তু এভাবে তারিখ উল্লেখ করে থাকতে পারে, ভালো করে দেখে নিকো। তারপরে প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, এটাও তারিখ উল্লেখ করে দিতে পারে, সেম এরকম। এটা এই জন্য এটি ভালো করে খেয়াল রেখো। পরে সম্ভাব্য সম্পদ বা সম্ভাব্য দায়। সম্ভাব্য সম্পদ সম্ভাব্য দায় কি বুঝো? যে একটা জিনিস সম্ভাব্য, বুঝতে পারছো যে এটা হতেও পারে না হতে পারে, দায়টা হতেও পারে না হতে, এটা কি তোমার ধরা যায়, সিউরিটি আছে কোনো? এটা হয়ে গেলে পরে কি করবা? এই জন্য সম্ভাব্য সম্পদ সম্ভাব্য দায় এগুলো তোমার মিলে যায় না। তারপরে প্রারম্ভিক প্রারম্ভিক প্রাপ্য বা প্রারম্ভিক দেনাদার হিসাব, মানে কি বোঝায়? প্রারম্ভিক প্রাপ্য হিসাব বা প্রারম্ভিক দেনাদার হিসাব, এগুলো মিলে যায় না। এটা অনেক সময় কি করে, দেনাদার দিয়ে একটা তারিখ দিয়ে দেয়, আমরা একটা বুঝতে মিস্টেক করে যেটা মিলে প্রবেশ করে দিই, কিন্তু না, এটা হবে না। এরকম তারিখ দিলে মাস্ট খেয়াল রাখতে হবে যে এটা কিসের তারিখ, এটা কি প্রারম্ভিক আছে না সমাপনীতে আছে। সমাপনীতে হলে কিন্তু যে প্রারম্ভিক খাতের নগদ, প্রারম্ভিক ব্যাংক জমা, প্রারম্ভিক ব্যাংক জমা থেকে এগুলো সমাপনীতে হয়, তাহলে কিন্তু রেয়া মিলে যাবে, মনে রাখো। সমাপনী হলে এগুলো রেয়া মিলে যাবে। তারপরে প্রারম্ভিক দেখছোই। পরে প্রারম্ভিক প্রদেয়, সেম সেম একদম ওইরকম প্রারম্ভিক। যদি প্রারম্ভিক দায় থাকে তাহলে যাবে না, এরকম তারিখ উল্লেখ করে থাকতে পারে, তোমরা ভালো করে খেয়াল রেখো। তারপরে সমাপনী মনিহারি, হ্যাঁ একটা জিনিস একটু এ আছে যে সমাপনী মনিহারি আবার অব্যবহৃত মনিহারি, এই দুটা রেওয়া মিলে যাবে না। কি বলছি বুঝতে পারছো? সমাপনী মনিহারি বা অব্যবহৃত রেওয়া মিলে যাবে না, শুধু প্রারম্ভিক মনিহারি রেওয়া মিলে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? ক্লিয়ার? তারপরে আসো সমন্বিত ক্রয়। সমন্বিত ক্রয় থাকলে কি আমরা জানি, সমাপনী মজুত পণ্য যাবে, প্রারম্ভিক মজুত পণ্য যাবে না। সমাপনী মজুত পণ্য তো যাবে বুঝলাম, কিন্তু কেন যাবে সেটা কি খেয়াল করছো? সমন্বিত ক্রয় মানে এটা কি বুঝো? সমন্বিত ক্রয় দেখো, এই যে সম্মানিত ক্রয়, এই সম্মানিত ক্রয় হচ্ছে এটা সূত্র, তোমাদের কিন্তু ক প্রশ্নে এটা আসে মাঝে মধ্যে, যে সম্মানিত ক্রয় সূত্র দিয়ে একটা অঙ্ক করা দেখা যায়। ডাক যদি এখান থেকে নির্ণয় করতে বলে সম্মানিত ক্রয় সূত্র বা সম্মানিত ক্রয় নির্ণয় করো, এরকম এই যে দেখো খেয়াল করো, প্রারম্ভিক মূল্যপণ্য ঠিক আছে, যোগ নিট ক্রয় ঠিক আছে, সমাপনী মূল্যপণ্য যে মাইনাস করে দিয়ে দিচ্ছে, দেখতে পাচ্ছ? এই মাইনাস করে দেওয়া, বাদ দিয়ে দেওয়ার কারণে আমরা সমাপনী মজুত পণ্য সম্মানিত ক্রয় থাকলে আমরা সমাপনী মজুত পণ্য রেওয়া মিলে নেই, আর বাকি সমানই না, কারণ সম্মানিত ক্রয় রেওয়া মিল বাদ পেয়ে সম্পূর্ণ মূল্যপণ্য বাদ করে গেছে। আর যদি সম্মানিত ক্রয় পরে রেওয়া মিলে না থাকে তাহলে কি রেওয়া মিলে আগে নেওয়া আছে, আমাদের নিতে হবে না, সেজন্য আমরা সম্পূর্ণ মূল্যপণ্য বাদ দিয়ে দিই। বুঝতে পারছো? ক্লিয়ার? এখন আসো নিট ক্রয়। নিট ক্রয় যা আছে, নিট ক্রয় কি কি থাকে? নিট ক্রয় থাকে ক্রয় বাদ মাইনাস বাদটা বা ফেরত, যে ক্রয় আছে যতটা ক্রয় আছে ক্রয়ের সাথে মাইনাস বাদটা, এই বাদটা এবং ফেরতটা বাদ দিয়ে দিব, আর সব বাকি সব ঠিক থাকবে। তারপরে আসো, এই যে আমি নোট দিয়ে দিচ্ছি, যে কথাগুলো আমি বলছি এগুলো আমি নোট দিয়ে দিচ্ছি, দেখো। রেওয়া মিলে সমন্বিত ক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয় থাকলে সমাপনী মজুত পণ্য যাবে, প্রারম্ভিক মজুত পণ্য যাবে না। কিন্তু বলছি কেন যাবে না, ওইটাই সেম, এটা আমি নোট হিসেবে দিয়ে রাখছি, তোমরা লিখে দিবা, খাতায় লিখে নিবা। তারপরে আসো, কোন অঙ্কে যদি বা রেওয়া মিলে মূলধন এন্ট্রি না থাকে বা এবং রেওয়া মিলে ফলাফল যদি সমান না হয়, তবে অনিশ্চিত হিসাবের পরিবর্তে মূলধন হিসাব হবে, অন্যথায় সকল ক্ষেত্রে অনিশ্চিত হিসাব হবে। ভালো করে বুঝো, কোন অঙ্কে যদি তোমার রেওয়া মিলে মিল মানে কি বলে, কোন অঙ্কে যদি রেওয়া মিলে মূলধন এন্ট্রি না, হ্যাঁ বুঝো, কোন অঙ্কে যদি মূলধন হিসাবটা, ভালো করে বুঝো, কোন অঙ্কে যদি মূলধন হিসাবটা এন্ট্রি না থাকে, তাহলে ওই অঙ্কে যদি তোমার মিল দুই পক্ষ না মিলে, ডেবিট এবং ক্রেডিট পাস না মিলে ব্যবধান তৈরি হয়, তাহলে যত টাকা ব্যবধান হবে অত টাকা তোমার মূলধন হিসাব লিখে দিতে হবে, অনিশ্চিত হিসাবের পরিবর্তে। বুঝতে পারছো? যদি ওই অঙ্কে মূলধন হিসাব না থাকে, তাহলে যত টাকা ব্যবধান থাকবে অত টাকাটাই তোমার মূলধন হিসাব নামে রেওয়া মিলে লিখে নিতে হবে লাস্টে। বুঝতে পারছো? আর যদি রেওয়া মিলে মূলধন হিসাব থাকে, তাহলে তো অনিশ্চিত হিসাবটা আমরা জানি সাধারণত অনিশ্চিত হিসাব লিখে নেবা, শেষ, তাহলে ম্যাচ শেষ। এই জিনিসটা কিন্তু আমরা ভুল করি, অনেক সময় রেওয়া মিলে মূলধন দিয়ে দেন না, তারপর আমরা অনিশ্চিত হিসাব দিয়ে দিই রেওয়া মিল না মিললে। না, এটা করা যাবে না, তোমরা যে মূলধন হিসাব লিখতে হবে, যদি অনিশ্চিত হিসাব, যদি রেওয়া মিলটা না মিলে যায় এবং সেই রেওয়া মিলে যদি কোনো প্রকার মূলধন না থাকে, তাহলে অনিশ্চিত হিসাব হবে। কারণ একটা ব্যবসায় কি তুমি মূলধন ছাড়া অঙ্ক করতে পারবা? মূলধনে জানো না তুমি ব্যবসায় লাভ হয়েছে কি বা ব্যয় হয়েছে কি, তুমি কি ফলাফল বের করবে কি দিয়ে? সেই জন্য এই রেওয়া মিলে মূলধন হিসাবটা দেখে নিতে হবে।
রেওয়া মিলে বেশিরভাগ সময় থাকে 80% সময় রেওয়া মিলে মূলধন হিসাবটা লেখা দেওয়া থাকে, কিন্তু কিছু কিছু সময় রেওয়া একটু কনফিউশনে ফেলতে চাইলে বা একটু মিস্টেক একটু স্ট্যান্ডার্ড পানের প্রশ্ন করলে এই মূলধন হিসাবটা মিস যায়। সেজন্য এই মূলধন হিসাবটা ভালো করে খেয়াল রেখো। তো আজকের এই ভিডিওতে আমার রেওয়া এই ক্লাসটাই ছিল, যে আমি যে সকল এন্ট্রিগুলো এখানে দিয়ে দিচ্ছি, যে এই এন্ট্রিগুলো খুব রেয়ার, এই যে এই এন্ট্রিগুলো খুব রেয়ার, এই যে বিক্রয় কই গেল, এই যে এখানে দেখো বিক্রয় খতিয়ানের যে সম্পদ, এগুলা মানে এই জিনিসগুলো দেখছো, এই জিনিসগুলো পরীক্ষা খুব মাস্ট ইম্পর্টেন্ট। তোমরা খুব ভালোভাবে এই এন্ট্রিগুলা, এই যে এখানে আছে, এই যে এই এন্ট্রিগুলা, তারপর আছে এখানে এই এন্ট্রিগুলো খুব ভালোভাবে দেখা। তোমরা যদি চাও আমি পড়ানোর মাঝে যদি তোমরা চাও তোমরা স্ক্রিনশট দিয়ে তারপর একটা খাতায় নোট করে রেখো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে পরীক্ষার আগের দিন তোমরা ভালো করে এই যে রেওয়া মিলে চ্যাপ্টারের যে শর্ট টেকনিক গুলো আছে, এই শর্ট টেকনিক গুলো তোমরা নোট করে নিতে হবে। তোমরা নোট করলে কি হয়, পরীক্ষার আগের দিন পড়ে গেলে মাথায় ক্যাচ করে বেশি, মনে থাকে বেশি। তো আজকের এই ভিডিও তো রেওয়া মিলের শেষ ক্লাস, মানে আমি বলছিলাম যে এক ক্লাসে রেওয়া মিলে যত প্রকার অঙ্ক আছে সবকিছু বলে দিব, এই যে আজকে বলে দিলাম। ক প্রশ্নে কি আসে আমি বলে দিই আবার, যে ক প্রশ্নে আসে এই যে সাধারণত লেনদেন কে লেনদেন না, বা আসে সমানিত ক্রয় নির্ণয় করো, বা আসে তোমার হচ্ছে এই যে রেওয়া মিলে বিলম্বিত সম্পদ নির্ণয় করো, এই সকল নিয়ে, বা রেওয়া মিলে কোন কোন এন্ট্রি করে রেওয়া মিলে যাবে না, এই সকল প্রশ্ন রেওয়া মিলে কোন কোন এন্ট্রি করে রেওয়া মিলে যাবে না, এটা বেশি আসে, খুব বেশি মাস। রেওয়া মিলে কোন কোন দফাগুলো এন্ট্রি যে এখানে রাখছি আমি, দেখো এই যে রেওয়া মিলে কোন এন্ট্রি রেওয়া মিলে যায় না, এই যে এখানে যদি দেখছি রেওয়া মিলে যে সকল এন্ট্রি মাঝে দিয়ে দেয়, তখন এখানে দেখা যায় রেওয়া মিলে কোন কোন দফাগুলো বা এন্ট্রি গুলো রেওয়া মিলে যাবে না, সে সকল একটা ক প্রশ্ন চাই। তোমরা এটা খুব ভালোভাবে পড়বা, এটা খুব মাস্ট একটা ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা অনেক সময় মিস্টেক হয়ে যায়। তো খ প্রশ্নে তোমাদের আসে যে মূলধন মুনাফা চ্যাপ্টার থেকে সাধারণত মূলধন মুনাফা, মূলধন যত হয় মুনাফা যত হয় নির্ণয় করো, এই সকলের প্রশ্ন আসে। বা বেশিরভাগ সময় খতে এটা দিয়ে, খতে মূলধন মুনাফা চ্যাপ্টার দেয়, ছোট গতে রেওয়া মিল দিয়ে দেয়, অনেক সময় খতে রেওয়া মিল দেয়, ছোট গতে দেয়, এটা উল্টে পাল্টে আসে, তোমরা ভালোভাবে দেখে নিবে। তো আজকের এই ভিডিও আমার এই পর্যন্তই। এই রেওয়া মিলে চ্যাপ্টারের ওয়ান শট ক্লাসে রেওয়া মিলের সকল প্রকার ম্যাথ তোমরা দেখে নিছো। এখান থেকে তোমার পরীক্ষায় আমি বলে দিলাম 100%, মানে 100%, এগুলা থেকে কোনো মিস যাবে না। এখান থেকে একটা প্রশ্ন, এখান থেকে সকল প্রশ্ন আসবেই আসবে, এই এন্ট্রি গুলার বাইরে একটা এন্ট্রিও তোমাদের যাবে না। তো তোমরা এই এন্ট্রি গুলো খুব ভালোভাবে পড়ে যাবা, তাহলে তোমাদের পরীক্ষায় এই ম্যাথ থেকে তোমার 10-এ 10 কেউ আটকাতে পারবে না, সবাই পারবা 10-এ 10। তো 10-এ 10 যদি পেতে চাও, খুব ভালোভাবে ক্লাসটা দেখছো, খুব ভালোভাবে ক্লাসটা দেখবা, বাসায় আবার স্টাডি দিবা, বাসায় আবার চেক দিবা, তাহলে সব ক্লিয়ার। ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ ভাইয়া।